ক্রিকেট এবং ফুটবল এই দুইটি খেলার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের সবচেয়ে বড় দুটি সংস্থার নাম। এক হচ্ছে আইসিসি এবং আরেকটি ফিফা। আপনি যদি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার কথা বলেন তবে সবার ওপরে থাকবে এই দুইটি নাম। একদিকে ফিফা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলার নিয়ন্ত্রক সংস্থা, আরেকদিকে আইসিসি, যেটিও আরেক জনপ্রিয় খেলার সংস্থা। কিন্তু প্রশ্ন হলো এই দুইটি সংস্থা কিভাবে তৈরি হলো এবং কত সালে তৈরি হলো। অনেকে বলে ফিফা আগে প্রতিষ্ঠিত হয়েছে, আবার অনেকে বলে আইসিসি। তো চলুন দেখে নেওয়া যাক ফিফা এবং আইসিসি কিভাবে তৈরি হলো এবং সব দিক থেকে এই সংস্থা দুইটির পার্থক্যটা কতটুকু। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুইটি সংস্থার শুরুর ইতিহাস সম্পর্কে জেনে আসি। শুরুতে ফিফার কথা বললে ফিফার গল্পটা শুরু হয়েছিল 1904 সালে ফ্রান্সের প্যারিসে। ফুটবল তখন শুধুমাত্র ইউরোপের কয়েকটি দেশে খেলা হতো এবং প্রতিটি দেশের নিজস্ব আলাদা আলাদা নিয়ম ছিল, যার কারণে এক দেশের সাথে আরেক দেশের ফুটবল ম্যাচ আয়োজন করা ছিল প্রায় অসম্ভব। আর এই সমস্যার সমাধানের জন্য 1904 সালে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইডেন সহ সর্বমোট 7টি দেশ মিলে সিদ্ধান্ত নেয় একটি সংস্থা তৈরি করবে, যার নাম দেওয়া হয় ফিফা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। তাদের স্বপ্ন ছিল মূলত একটাই, ফুটবলকে একটি আন্তর্জাতিক খেলায় পরিণত করা। মজার বিষয় হলো জাতিসংঘের সদস্য দেশ 193টি, কিন্তু ফিফার সদস্য দেশ তার থেকেও বেশি, অর্থাৎ 211টি। অন্যদিকে আইসিসির কথা বললে আইসিসির গল্পটাও পুরনো। 1909 সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মিলে আইসিসি গঠন করে। তবে শুরুতে এর নাম ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স রাখলেও পরবর্তীতে নাম বদলে হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শুরুতে ক্রিকেট ছিল শুধু ব্রিটিশ সাম্রাজ্যের খেলা, মানে যেসব দেশে ব্রিটিশরা শাসন করত শুধুমাত্র সেসব দেশেই ক্রিকেট খেলা হতো। এ কারণেই শুরুতে আইসিসির সদস্য ছিল মাত্র 3টি দেশ, কিন্তু ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। আর এই ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো ভারত, যেই দেশে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি তাদের একটি ধর্মের মতো। বর্তমানে আইসিসির সদস্য দেশের সংখ্যা 108টি, যা ফিফার তুলনায় অনেক কম। তো এবার আমরা জানবো এই দুইটি সংস্থার ফাউন্ডার ও লিডারশিপ সম্পর্কে। ফিফার নেতৃত্বের কথা বলতে গেলে সবার আগে আসে একটি নাম, তিনি হলেন রবার্ট গুরিন, যিনি ছিলেন একজন ফ্রান্স ফুটবল প্রেমী। তিনি সবসময় স্বপ্ন দেখতেন আন্তর্জাতিক ফুটবলকে একটি সুশৃঙ্খল কাঠামোয় কিভাবে নিয়ে আসা যায়। 1904 সালের দিকে ফিফা প্রতিষ্ঠা হওয়ার পর তিনি হলেন এর প্রথম প্রেসিডেন্ট। তবে ফিফার ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্ল্যাটার, যিনি টানা 17 বছর ধরে ফিফার প্রেসিডেন্ট ছিলেন। তারপর 2015 সালের দিকে ফিফার দায়িত্ব নেন জিয়ান্নি ইনফান্তিনো। তার নেতৃত্বে এখন ফিফা পরিচালিত হচ্ছে। অন্যদিকে আইসিসির নেতৃত্বের গল্পটা সম্পূর্ণ আলাদা। আইসিসি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন এটি পরিচালিত হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আধিপত্যে, কিন্তু সবকিছু বদলে যায় যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ধীরে ধীরে আইসিসির উপর তার প্রভাব বিস্তার করতে শুরু করে। বর্তমানে আইসিসির নামে যেই নেতৃত্ব দিক না কেন, এর আসল ক্ষমতা থাকে বিসিসিআইয়ের হাতে, কারণ আইসিসির মোট রেভিনিউয়ের 70% আসে ভারত থেকে। যে দেশ এত টাকা দেয়, স্বাভাবিকভাবেই সেই দেশের কথাই সবচেয়ে বেশি শোনা যায়। আইসিসির বর্তমান চেয়ারম্যান হলেন জয় শাহ, যিনি 2024 সাল থেকে আইসিসির দায়িত্বে আছেন। তবে আইসিসির নেতৃত্বের সবচেয়ে বড় বাধা হলো এটি ফুটবলের মতো এত বড় সংস্থা নয়। ফিফা যেভাবে ফুটবলকে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিয়েছে, আইসিসি সেভাবে ক্রিকেটকে এখনও সারা বিশ্বে ছড়াতে পারেনি। তো এবার আমরা জানব এই দুইটি সংস্থার সদস্য দেশ কয়টি। ফিফার সদস্য দেশের সংখ্যার কথা বলতে গেলে পৃথিবীতে জাতিসংঘের সদস্য দেশ 193টি, কিন্তু ফিফার সদস্য দেশ 211টি। মানে এমন কিছু দেশ বা অঞ্চল আছে যারা জাতিসংঘের সদস্য না হলেও ফিফার সদস্যে রয়েছে। আর এই একটি তথ্যই বলে দেয় ফুটবল রাজনীতির থেকেও বেশি শক্তিশালী। পৃথিবীর প্রতিটি মহাদেশে ফিফার শাখা সংগঠন রয়েছে, যেমন ইউরোপে ইউইএফএ, এশিয়াতে এএফসি, আফ্রিকায় সিএএফ, দক্ষিণ আমেরিকায় কনমেবল, উত্তর আমেরিকায় কনকাফ এবং ওশেনিয়াতে ওএফসি। এই 6টি মহাদেশীয় সংগঠনের মাধ্যমে ফিফা পৃথিবীর প্রতিটি কোণে ফুটবলকে ছড়িয়ে দিয়েছে।
ফুটবলের বিস্তার এতটাই ব্যাপক যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ফুটবল খেলা হয় না। পৃথিবীতে প্রায় 265 কোটি মানুষ নিয়মিত ফুটবল খেলা দেখে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/3। ফিফা বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বেশি দেখা স্পোর্টিং ইভেন্ট। এই সংখ্যাগুলোই বলে দেয় কেন ফিফা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পোর্ট অর্গানাইজেশন। অন্যদিকে আইসিসির সদস্য দেশের সংখ্যা 108টি, যা ফিফার তুলনায় প্রায় অর্ধেক। কিন্তু এই সংখ্যা দিয়ে আইসিসির শক্তি বিচার করলে ভুল হবে, কারণ আইসিসির সবচেয়ে বড় শক্তি হলো তার সদস্য দেশগুলোর জনসংখ্যা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই 4টি দেশেই প্রায় 200 কোটিরও বেশি মানুষ বাস করে, এবং এই দেশগুলোতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ এবং ধর্মের মতো। তবে আইসিসির সবচেয়ে বড় দুর্বলতা হলো ক্রিকেট এখনও মূলত এশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ক্যারিবিয়ানের মধ্যে সীমাবদ্ধ। এটি এখনও ইউরোপ, আমেরিকা, ব্রাজিল ও আর্জেন্টিনাতে তেমনভাবে জনপ্রিয় হয়নি। তবে গত টি-20 বিশ্বকাপ আমেরিকাতে আয়োজন করেছিল আইসিসি, যার কারণ ছিল মূলত একটাই, ক্রিকেটকে যদি ফুটবলের মতো প্রসারিত করা যায় তাহলে এটির জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। তবে আমার মনে হয় না ক্রিকেট কখনো ফুটবলের ধারের কাছে যেতে পারবে। তার সবচেয়ে বড় কারণ একটাই, ফুটবল খেলা মূলত 90 মিনিট টান টান উত্তেজনায় খেলা, কিন্তু ক্রিকেটের সবচেয়ে ছোট ম্যাচও 4 ঘন্টায় সম্পন্ন হয়। এটাই সবথেকে বড় পার্থক্য। এবার জানবো এই দুই সংস্থার রেভিনিউ সম্পর্কে। ফিফার রেভিনিউয়ের কথা বলতে গেলে 2022 সালের কাতার বিশ্বকাপ থেকে ফিফা একাই আয় করেছে $7.5 বিলিয়ন। এই সংখ্যাটা এতটাই বিশাল যে পৃথিবীর অনেক দেশের বার্ষিক বাজেটের থেকেও বেশি। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা আসলে আসে কোথা থেকে? ফিফার সবচেয়ে বড় আয়ের উৎস হলো বিশ্বকাপের ব্রডকাস্টিং রাইটস, মানে টেলিভিশন চ্যানেলগুলো বিশ্বকাপ দেখানোর জন্য ফিফাকে কোটি কোটি ডলার দেয়। এরপর আসে স্পন্সরশিপ, যেখানে বিশ্বের বড় বড় কোম্পানি ফিফার স্পন্সর হওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ দিয়ে থাকে। তাছাড়া বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেও আসে বিশাল পরিমাণ আয়। তবে ফিফার রেভিনিউয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তারা প্রতি 4 বছরে একবার বিশ্বকাপ আয়োজন করে, এবং শুধুমাত্র এই একটি টুর্নামেন্ট থেকেই আসে তাদের বেশিরভাগ আয়। অন্যদিকে আইসিসির রেভিনিউয়ের গল্পটা সম্পূর্ণ আলাদা। আইসিসি প্রতি বছর প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলার আয় করে, যা ফিফার তুলনায় অনেক কম। কিন্তু আইসিসির আসল শক্তি লুকিয়ে আছে একটি দেশের মধ্যে, সেটি হলো ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই একাই আইসিসির মোট রেভিনিউয়ের প্রায় 70% নিয়ন্ত্রণ করে। মানে আইসিসির যত টাকা আয় হয় তার বেশিরভাগই আসে ভারতের ক্রিকেট থেকে, মানে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। এর মোট মূল্য প্রায় $10 বিলিয়ন বেশি। এই আইপিএলের কারণেই ভারতীয় ক্রিকেট এতটাই ধনী যে আইসিসিকেও তাদের কথা মেনে চলতে হয়। একটি মজার তথ্য হলো আইসিসি বিশ্বকাপে যতক্ষণ ভারত খেলে ততক্ষণ ব্রডকাস্টিং রাইটসের দাম হয় বেশি। আর ভারত যদি খুব তাড়াতাড়ি বিদায় নেয় তাহলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও দর্শক সংখ্যা এবং রেভিনিউ দুটোই ব্যাপকভাবে কমে যায়। এই একটি তথ্যই বলে দেয় আইসিসির অর্থনীতি কতটা ভারত নির্ভরশীল। এবার জানবো এই দুইটি সংস্থার গ্লোবাল প্রায়োরিটি সম্পর্কে। ফুটবলের গ্লোবাল প্রায়োরিটির কথা বলতে গেলে পৃথিবীতে প্রায় 265 কোটি মানুষ নিয়মিত ফুটবল খেলা দেখে। এই সংখ্যাটা এতটাই বিশাল যে পৃথিবীর অন্য কোনো খেলা এর ধারের কাছেও নেই। ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম। সব মিলিয়ে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় সংস্কৃতি। অন্যদিকে ক্রিকেটের গল্পটা সম্পূর্ণ আলাদা। ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় খেলা, যেটি প্রায় 250 কোটি মানুষ অনুসরণ করে। কিন্তু এই 250 কোটি মানুষের বেশিরভাগই মূলত দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে। তবে এই খেলাটিও যদি পৃথিবীর বিভিন্ন মহাদেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটিও অনেক জনপ্রিয়তা পেয়ে যাবে। তবে আমার মনে হয় না কখনো ক্রিকেট খেলা ফুটবল খেলার ধারের কাছে যেতে পারবে, কারণ যত দিন যাচ্ছে ফুটবল খেলা তত উন্নত হচ্ছে, সেই তুলনায় ক্রিকেট খেলা খুবই কম উন্নত হচ্ছে। আপনাদের কাছে কোন খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।